হাই ফ্রেন্ডস, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এটা কিন্তু তারকেশ্বর যাওয়ার একদম শেষ পর্বের ভিডিও। তারকেশ্বর মন্দিরে আসার জন্য আমরা প্রথমে নিমাইতীর্থ ঘাটে গিয়েছিলাম, সেখানে স্নান করে ওখান থেকে জল তুলে নিয়ে আমরা চলে এসেছিলাম ডাকাতি কালীবাড়ি, আর সেখান থেকে আমরা চলে এসেছিলাম কাশী বিশ্বনাথ। তো সব জায়গা ঘোরার পর আমরা ফাইনালি এখন যাচ্ছি তারকেশ্বর বাবার ধামের উদ্দেশ্যে। নিমাইতীর্থ ঘাট থেকে জল নিয়ে আমরা যখন তারকেশ্বরের মূল রাস্তার দিকে এগিয়ে চলছি, তখনই চোখে পড়লো এক অদ্ভুত দৃশ্য। রাস্তার দুপাশে পুণ্যার্থীদের বিশ্রামের জন্য তৈরি করা হয়েছে সারিবদ্ধ ও সুসজ্জিত সেবা শিবির বা ক্যাম্প। দূর দূরান্ত থেকে হেঁটে আসা শিবভক্তরা যাতে একটু শান্তিতে জিরিয়ে নিতে পারেন, তার জন্য এই ক্যাম্পগুলোর ভূমিকা সত্যিই প্রশংসনীয়। তাছাড়া বাঁক রাখার ব্যবস্থা আর সুন্দর টয়লেটের ব্যবস্থা তো আছেই। ক্যাম্পগুলো পেরিয়ে আমরা যখন তারকেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি, তখনই আমাদের চোখে পড়লো শ্রাবণী মেলার জন্য তৈরি এক বিশাল মেলা প্রাঙ্গণ। সোশ্যাল মিডিয়ায় বা চারপাশের কিছু মানুষ হয়তো নানা নেতিবাচক বা কথা ছড়ানোর চেষ্টা করছেন যে মেলায় ভালো সুবিধা নেই, কিন্তু মাঠ পর্যায়ে আসল সত্যিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই মেলা প্রাঙ্গণে পা দিলেই বোঝা যায় প্রশাসন ও সরকারের যৌথ উদ্যোগে পুণ্যার্থীদের জন্য কতটা সুবিধা এবং কতটা আধুনিক ও নিখুঁত পরিকল্পনা করা হয়েছে। এখনও তো মেলা শুরু হয়নি, আমরা তখন গিয়ে পৌঁছেছিলাম, মানে শ্রাবণ মাস পড়ার আগেই আমরা চলে গিয়েছিলাম। তো অনেকটা ফাঁকা ছিল, যদিও শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়ে যাবে। তো দেখো, এর মধ্যে কিন্তু নানা রকমের জিনিসপত্র তৈরি করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর তখনও কিছুটা জায়গায় কাজবাজ চলছিল। তো এখানে ফাঁকা একটা চেয়ার পেয়ে বাবু ওখানে বসে পড়লো একটু দক্ষিণ ভারতীয় স্টাইল দেওয়ার জন্য। তো দেখো, আমরা যতটুকু পারলাম ততটুকু কিন্তু ভিডিও করার চেষ্টা করলাম। খুব সুন্দর আয়োজন, আর এতটা সুন্দর যে মনেই হচ্ছিল যে ভিডিও না করে শুধু সামনে থেকে এইগুলো দেখি। সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার জলছত্র। সেখানে ভক্তদের সুবিধার্থে একই সাথে ঠান্ডা জল, স্বাভাবিক জল এবং বিশেষ প্রয়োজনে গরম জলেরও সুব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, প্যান্ডেলের ভেতরে প্রতিটা শিবিরকে এত সুন্দর ও আলাদাভাবে সুসংগঠিত করা হয়েছে যা আগে কখনো কোনো মেলায় দেখা যায়নি। রাস্তায় এরকম গরমের মধ্যে ঠান্ডা জল পেলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমরা এখান থেকে ঠান্ডা জল খেয়ে যেখানে প্যাকেটটা রাখতে হবে সেখানেই সেই ডাস্টবিনের মধ্যেই কিন্তু রাখলাম। ভক্তদের নিরাপত্তা, স্বাস্থ্য এবং আরামের কথা মাথায় রেখে এবারের আয়োজন সত্যিই ঐতিহাসিক এবং বিগত সব রেকর্ড ভেঙে দেওয়ার মতো। তারকেশ্বর মন্দিরে আমরা পুরোপুরিভাবে ঢুকে পড়েছি। তো আমরা গাড়িটাকে পার্কিং করে নিয়ে দেখো রাস্তা দিয়ে এখন যাচ্ছি। আমরা আমাদের নিজেদের গলা কাটানোর উদ্দেশ্যে। তার আগে আমরা সবাই মিলে দুধ পুকুরে স্নান করে নেবো। তো কেন এই কথাটা আমি বললাম সেটা অবশ্যই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবে। প্রথমেই বাবু আর ওর বাবা এগিয়ে চলেছে তারকেশ্বরের অত্যন্ত পবিত্র এবং অলৌকিক মহিমায় ভরা দুধ পুকুরের দিকে। প্রথমে আমাকে বলছে যে তুমি কি স্নান করবা? তো আমি বললাম না, তোমরা দুজন স্নান করে নাও, তারপরে আমি যাচ্ছি। শ্রাবণ মাস পড়ার আগে থেকেই কিন্তু অনেকটাই ভিড় হওয়া শুরু হয়ে গিয়েছে, কারণ এখানে গত 14 তারিখ থেকে যে লাইটের ব্যবস্থা করা হয়েছে সেটা দেখতে কিন্তু অনেকটা দূর দূর থেকে লোকজন আসছে। তো সেটাও আমি আমার ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে যে সাহেবদা গিয়েছিল, তো তার আগে স্নান করা হয়ে গেছে, তো ওনার কাছে আমি ফোনটা দিয়ে চলে গেলাম আমিও স্নান করার জন্য। বাবা তারকেশ্বরের মূল মন্দিরের ঠিক উত্তর দিকে এই পুকুর। লোকবিশ্বাস ও পৌরাণিক কাহিনী অনুযায়ী এই পুকুরের জল অত্যন্ত পবিত্র এবং এতে স্নান করলে মানুষের সমস্ত রোগ ব্যাধি ও শারীরিক কষ্ট দূর হয়ে যায়। সেই ভক্তি আর বিশ্বাস নিয়েই আমরা সবাই মিলে দুধ পুকুরে স্নান সেরে নিলাম। বিগত বছরের তুলনায় এখনকার পরিবেশ কিন্তু খুব সুন্দর গুছিয়ে দিয়েছে। দুধ পুকুরে স্নান করার পর আমরা যখনই বাবার কাছে পুজো দিতে যাবো, ঠিক তখনই আমাদের একটা বেশ খারাপ এবং অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো, যেটা তোমাদের সাথে শেয়ার করা আমি খুব দরকারি মনে করছি, যাতে তোমরাও এলে সচেতন হতে পারো। তো আমি এখানে ভয়েস ওভারটাই দিচ্ছি, অরিজিনাল অডিওটা আমি দিতে পারছি না, কারণ ওখানে তো এমনি গান চলছিল, তো সেই গানটার জন্য আমার এখানে কপিরাইট আসতে পারে, যে কারণে আমি ভয়েস ওভারটাই করছি। কয়েকজন পান্ডা বা পুরোহিত প্রায় জোর করে আমাদের হাত থেকে ফোন কেড়ে নেওয়ার মতো করে ওনাদের দোকানে রাখলেন। বললেন এখানে শুধু ফোন রাখুন, প্রসাদ না নিলেও চলবে। যেহেতু বাবুর একটা মানসিক পুজো ছিল, তাই ওনারা আমাদের 3টে পুজোর প্যাকেজ বোঝাতে লাগলেন, যেমন 1150 টাকা, 750 টাকা এবং 550 টাকা। তো আমরা তো অতটা প্রস্তুত নিয়ে যাইনি, আর আমাদের মানুষের মধ্যে এরকমও কথা ছিল না যে ওখানে গিয়ে আমরা এই করবো। আমরা বাড়ি থেকে ফল, মিষ্টি সব কিছুই নিয়ে গিয়েছিলাম। তো এই সেই পান্ডা, ওনাকে যখন বলা হলো আমরা অত টাকা ডালা নিতে পারবো না, তারপর উনি 1150 টাকার ডালাটাই আমাদের উপর কনসিডার করে উনি 550 টাকা করলেন। সত্যি কতটা মানে মানবিকতা দেখালো। তারপর আমাদের নিয়ে আসলো ব্রাহ্মণের কাছে। ব্রাহ্মণ যখন শুনতে পারলো যে ওইটা হলো 1150 টাকার ডালা, তার মানে আমাদেরকে ওনাকে দক্ষিণা দিতে হবে 1150 টাকা। তো আমরা সেটা দিতে রাজি হয়নি, তো সেখানেও আমাদের দাম কমালো। তারপর কিন্তু আমাদের কথা ছিল মন্দিরে গিয়ে আমাদের পুজো দেওয়া হবে। তারপর আমি যখন দণ্ডি দেবো তখন উনি মন্ত্র বলবেন, তো সেসব কিছুই করলো না, আমাদের মুরগি বধ করা হয়ে গেল। তারপর চলে গেল উনি আরেক জায়গায় মুরগি বধ করতে। তো এখানে কিন্তু আমরা একাই এরকমভাবে পুজো দিয়েছি সব জায়গায়। তাহলে আমার কাছে কথা হচ্ছে, যখন উনি অত টাকা দাবি করছে, তাহলে কি উনি করলো আমাদের জন্য? ভোলানাথের জন্য আমি বাড়ি থেকে কিন্তু ফুলের মালা নিয়ে গেছিলাম, ফল মিষ্টি সবই নিয়ে গিয়েছিলাম। তো ফুলের মালাটাও আমি খুঁজে পেলাম না, চোখে আর দেখতে পারলাম না। পান্ডা থেকে ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে যে কোথায় চলে গিয়েছে সেটা আমরা কেউ চোখে দেখিনি। এই যে আমি তখন বলছি যে ফুলের মালাটা কোথায়, তখন বললো যে ফুলের মালাটা বাবার নামে উৎসর্গ করে দিয়েছি, ওটা ছেলেকে পরিয়ে দিলেই হবে। তাহলে আমি কি ছেলেকে পড়ানোর জন্য ওখানে নিয়ে গিয়েছি? আর যে ফল মিষ্টি যখন বললাম যে ফল মিষ্টিটা কোথায়, তখন বলছে ওটা হয়ে গেছে, ওটা হচ্ছে বাবার কাছে পর্যন্ত পৌঁছে গিয়েছে। আদতেও কিন্তু না, উনি কিন্তু আমাদেরকে ছেড়ে দিয়ে চলে এসেছিলো। আসার পরে আমাদের সাথে আর যোগাযোগ করিনি। আমরা ফোন নিতে যখন এখানে আসি, এই যে ছোট্ট একটা হাঁড়ি,
এই হাঁড়ি দুখানা, মানে এই দুটো হাঁড়ি মিলিয়ে ওনার হিসাবে হচ্ছে 1150 টাকা। তো সেটা আমরা দামাদামি করিয়ে 550 টাকা করেছি। আর দিয়েছিল দুটো লাড্ডু আর 7টা কি 8টা মতো প্যারা। এইরকম যে অসভ্যতমিটা আমাদের সাথে করলো, ঠিক মতো তো আমাদের মনে শান্তি রেখে পুজো দিতেই দিল না, তার সাথে এইরকম একটা অসভ্যতমি ব্যবহার আমাদের সাথে করলো। তাছাড়াও আমরা যখন ব্রাহ্মণকে অতগুলো টাকা দিতে চাইনি তখন বললো যে ঠিক আছে, ভালো হবে, ছেলের জন্য খুব ভালো হয়। তখনই আমার পুরো মাথাটা গরম হয়ে গেছিলো যে এইরকম অসভ্যতমি এরা চালিয়ে আসছে। কারণ পান্ডা প্রথমেই বলেছিল এখান থেকে যা ডালা নেওয়া হবে সেটাই শেষ টাকা, ব্রাহ্মণের কাছে গিয়ে আর পুজো দেওয়া হবে না, কারণ পান্ডা নাকি নিজেই হাতে করে পুজো দেওয়া হবে। তো পান্ডা ওখান থেকে নিয়ে গিয়ে আমাদের ব্রাহ্মণের হাতে ছেড়ে দেয়। ব্রাহ্মণ যখন জানতে পারে যে এত টাকা আমরা ডালা নিয়েছি, তখন ব্রাহ্মণকেও সেই একই টাকা দিতে হবে। এছাড়াও বাড়ি থেকে আমরা যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো আমাদের চোখে দেখায়ও নি, সেগুলো বাবার কাছে পুজোও পর্যন্ত দেয়। আমরা পুজো দিয়ে বেরিয়ে আসলাম, তারপরই কিন্তু সেই একই দোকানে আরও কিছু মানুষজন গিয়ে অনেকটা নানা রকমের মন্তব্য করে তাদের মুখের উপরে প্রায় ওই যে জলের কৌটো সেগুলো ছুঁড়ে মেরেই চলে এসছে। তো ওনাদের হিসাবে 2300 টাকার পুজো দিতে হবে, ওই ছোট্ট ছোট্ট দুটো হাঁড়িতে করে প্রসাদ দেবে, কিন্তু ওনারা নিজেরা হাতে করে গিয়ে পুজো দেওয়া হবে। পুজো দেওয়ার শেষে আমরা বাইরে এসে একটা হোটেল থেকে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে যখন আমরা এই দোকানগুলোতে ঘোরাঘুরি করছিলাম তখনই দেখলাম সুন্দর একটা ছোট্ট গোপাল। আসলে এই তারকেশ্বরে পৌঁছানোর আগে পর্যন্ত এতটা সুন্দর ব্যবস্থা, আর তারকেশ্বরে পৌঁছেও কিন্তু খুবই সুন্দর ব্যবস্থা। আগে যেমন রাস্তার মাঝখানে মাঝখানে দোকানগুলো থাকতো, এখন কিন্তু সেইভাবে থাকে না, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাস্তাঘাট রয়েছে। মন্দিরের পাশে যে রাজবাড়ি রয়েছে, রাজবাড়ির পাশে এই ফুচকার দোকানটা বসেছে, তো এখান থেকে আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম। রাজবাড়ির ঠিক উল্টো সাইডেই কিন্তু এই যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে, মহা হোমযজ্ঞ 5 দিনের জন্য। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল 4র্থ দিন। তো এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আগে ছিল পার্কিং, তো সেটাকেই কিন্তু এখন সুন্দরভাবে মডিফাই করেছে। এখানে যজ্ঞ শুরু হবে সন্ধ্যার পর থেকেই, তো এখন কিন্তু মোটামুটিভাবে আয়োজন শুরু হয়ে গেছে। তো আমরা চলে এসেছি এখন দুধপুকুরের এখানে, কারণ এখানে যে লেজার লাইটিংটা হবে সেটা দেখার জন্য প্রচুর ভিড় কিন্তু শুরু হয়ে গেছে। আমরা ভালোভাবে বসে দেখার জন্য কিন্তু যে রাস্তা মতো করে দিয়েছে একটা সুন্দর শেড দিয়ে, তো সেখানেই আমরা চলে গেলাম যাতে আমরা সুন্দরভাবে ওখানে বসে দেখতে পারি একদম সামনে থেকে সরাসরি। তো অনেকক্ষণ ধরে কিন্তু ওয়েট করছি আমরা এখানে, কারণ 6টার আগে থেকেই কিন্তু লোকজন এখানে ভিড় জমানো শুরু করে দিয়েছে। আমরা পুজো দেওয়ার পর খাওয়া দাওয়া করেছি, তারপর একটু ঘোরাঘুরি করেছি, আর তারপর ফুচকা খাওয়ার পর আমরা কিন্তু গাড়িতে গিয়ে বসেছিলাম। কিছু পার্কিংয়ে বসে থাকতে থাকতেই দেখছিলাম অনেকে কিন্তু দূর দূর থেকে আসছে গাড়ি করে, তারা শুধুমাত্র এখানে লেজার লাইট দেখার জন্য, তারা কিন্তু পুজো দেওয়ার জন্য আসেনি। কারণ আমরা অনেকের কাছেই শুনেছিলাম, তার জন্যই জানতে পারলাম। তো সবাই যখন দেখছি যে এরকমভাবে চলে আসছে লাইট দেখার জন্য, ভিড় জমাচ্ছে, তো আমরা কিন্তু পার্কিং থেকে সোজা চলে এসেছিলাম এখানে। তো এখানে আসার পর কিন্তু প্রায় 1 ঘন্টা, প্রায় না পুরোপুরিভাবে 1 ঘন্টা, কারণ 6টার থেকে শুরু হয়েছে সব কিছু চেক আপ করা। তো সেটাই কিন্তু হচ্ছিল প্রথমে, শুধুমাত্র যে পার লাইটগুলো রয়েছে সেইগুলোই কিন্তু চলছিল, আর সেগুলোকেই চেক করছিল। আর যে ঝর্ণাটা রয়েছে সেই ঝর্ণাটাও কিন্তু খুব সুন্দরভাবে চেক করছিল পুরোপুরিভাবে 1 ঘন্টা ধরে, মানে 6টা থেকে শুরু হয়েছে 7টা পর্যন্ত। আর 7টার পর থেকেই কিন্তু যে বিশেষ আকর্ষণ সেটা হলো এই যে তাণ্ডব নৃত্য, তারপর মহাদেবের যে ইতিহাস তুলে ধরছে, তো সব কিছু মিলিয়ে কিন্তু সুন্দর একটা আয়োজন। তো সেটা কিন্তু শুরু হয়েছে পুরোপুরিভাবে 7টা থেকে। তো দেখো কত মানুষের ভিড়, আমরা কিন্তু এই নিচেই বসেছিলাম। তো প্রচুর মশা কামড়াচ্ছিল আর এখানে গরমও লাগছিল, তো সেই কারণে কিন্তু আমরা উঠে আসছি, কারণ সেটাই আবার রিপিট দেখাচ্ছিল, মানে যেটা দেখানো হয়ে গেছে সেটাই আবার রিপিট দেখাচ্ছিল। তো সেই কারণে আমরা কিন্তু এখান থেকে চলে আসছি। যদিও আমার শর্টে প্রচুর এরকম পোস্ট করা রয়েছে মহাদেবের তাণ্ডব নৃত্য, সেই কারণে আমি কিন্তু ব্লগে আর রাখলাম না। এরপর এখানে শুরু হবে সন্ধ্যা আরতি। তো আমরা দেখো সরাসরিভাবে বাবার যে মন্দির রয়েছে তো সেখানেই চলে আসলাম। দেখো এখানে আমরা পুরো সামনে রয়েছি, এখন প্রচুর মানুষের ভিড় হয়েছে কিন্তু এখানে এই সন্ধ্যা আরতি দেখার জন্য, কারণ সেই দুপুরবেলা ভোগ দেওয়ার পর বাবার গর্ভগৃহের দরজা কিন্তু বন্ধ হয়ে যায়। তারপর সন্ধ্যা আরতির সময়ই এই যে মন্দিরের দরজা সেটা কিন্তু তখনই খোলা হয়। তো সেই কারণে দেখো এখানে প্রচুর মানুষের ভিড় হয়েছে। ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়ানোর পর চলে যাচ্ছি আমরা সামনের দিকে। তো এই যে এখন রাজবাড়িটা কিন্তু এতটা সুন্দরভাবে লাইটিংয়ে পরিপূর্ণ করা হয়েছে, যেটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো এই যে রাজবাড়ির একদম ঠিক উল্টো সাইডেই রয়েছে এই যে যজ্ঞের আয়োজন। এখানে আসতেই আমাদের চোখে পড়লো এত সুন্দর একটা মহা হোমযজ্ঞ। তারকেশ্বরের বিধায়ক সন্তু পান মহাশয় এখানে কিন্তু সুন্দরভাবে হোমযজ্ঞের মধ্যে কীর্তন করছে সবার সাথে। সব মিলিয়ে দারুণ সুন্দর একটা অভিজ্ঞতা। এতটা সুন্দরভাবে সনাতনীর ছোঁয়া চারিদিকে, সত্যিই দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। দেখো কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে সেই হোমযজ্ঞের জায়গাটা। তারকেশ্বরের প্রতিটা কোণা যেন সেজে উঠেছে, আর প্রত্যেকটা জায়গায় শিবিরের ব্যবস্থা তো আছেই। আর দেখো সারাটা রাস্তা ধরে কিন্তু এতটা সুন্দর সুন্দর লাইটিং, গোটা চন্দননগরটাই মনে হচ্ছে যেন তারকেশ্বরে চলে এসছে। জলযাত্রীদের এখন আর কোনো অসুবিধার জায়গা নেই, এতটা সুন্দরভাবে সারাটা রাস্তা সাজিয়েছে। জল, খাবার, স্বাস্থ্য, বিশ্রাম, টয়লেট সবকিছুরই ব্যবস্থা পরিপূর্ণভাবে। তোমাদের কাছে কেমন লাগলো আমার এই তারকেশ্বরের শেষ ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আর মহাদেব।